আজকের আলোচনা কলকাতা হাইকোর্টের একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে একটা রায় যার ওপর ৩১৩ জন শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে। তো চলুন পুরো ব্যাপারটা ঠিক কি ঘটেছে সেটা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। হ্যাঁ, ৩১৩ আজকের আলোচনার মূলে কিন্তু এই সংখ্যাটাই ৩১৩ জন শিক্ষক, যাদের চাকরিটা বলা যায় আদালতের একটা রায়ের ওপর ঝুলছিল। চলুন এই ৩১৩ জনের ব্যাপারটা কি সেটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। তো খবরটা হলো এই শিক্ষকদের জন্য একটা বড়সড় স্বস্তি এসেছে। যদিও স্বস্তিটা সাময়িক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ তাদের চাকরি বাতিলের যে নির্দেশ ছিল সেটার উপর একটা স্থগিতাদেশ দিয়েছে। মানে সোজা কথায় বলতে গেলে চাকরি চলে যাওয়ার যে ভয়টা ছিল সেটা আপাতত ৩ মাসের জন্য স্থগিত। এর ফলে ওই ৩১৩ জন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু সাময়িকভাবে হলেও বেশ খানিকটা চিন্তামুক্ত হয়েছেন। আচ্ছা, এই যে আমরা বলছি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা ইন্টারিম স্টে, এই কথাটার মানে কি? দেখুন, খুব সহজ করে বললে এটা হলো একটা টেম্পোরারি পজ। এর মানে কিন্তু এটা নয় যে কেস শেষ হয়ে গেছে, বরং আগের যে রায়টা ছিল সেটাকে আপাতত কিছুদিনের জন্য থামিয়ে রাখা হয়েছে বা হোল্ডে রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, ব্যাপারটা এই পর্যন্ত গড়ালো কি করে? মানে হঠাৎ করে এই স্থগিতাদেশের দরকার পড়ল কেন? এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, দেখতে হবে আসল ঘটনাটা কি ছিল। ঘটনার মূলে রয়েছে জিটিএ, অর্থাৎ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এলাকায় শিক্ষক নিয়োগের একটা অভিযোগ। অভিযোগটা বেশ গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে এই নিয়োগে নাকি দুর্নীতি হয়েছে, মানে পুরো প্রক্রিয়াটা আইন মেনে হয়নি। আর সেই কারণেই মামলাটা শেষ পর্যন্ত হাইকোর্টে পৌঁছায়। এই যে দেখুন, এখানে পুরো ছবিটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে সিঙ্গল বেঞ্চের রায় আর অন্যদিকে ডিভিশন বেঞ্চের। বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ প্রথমে কিন্তু এই ৩১৩ জনের চাকরিটাই বাতিল করে দিয়েছিল, কিন্তু যখন সেই রায়কে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হলো তখন সেখান থেকে চাকরি বাতিলের নির্দেশের ওপর ৩ মাসের জন্য স্থগিতাদেশ এলো। মানে রায়টা কিভাবে এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে গিয়ে ঘুরে গেল সেটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে এই যে একটা বড়সড় বদল হলো, এটা কিভাবে সম্ভব হলো? আইনি প্রক্রিয়াটা ঠিক কী ছিল যার ফলে চাকরি বাতিলের মতো এত কঠিন একটা নির্দেশও আটকে গেল? চলুন সেই স্টেপগুলো একবার দেখে নিই। প্রসেসটা ছিল মোটামুটি এই রকম। প্রথমে তো সিঙ্গেল বেঞ্চের রায় এলো। সেই রায় পছন্দ না হওয়ায় শিক্ষকরা গেলেন ডিভিশন বেঞ্চে, মানে উচ্চতর বেঞ্চে, রায়টাকে চ্যালেঞ্জ করে। সেখানে দুপক্ষের শুনানি হলো, আর সেই শুনানি শেষ হওয়ার পরেই ডিভিশন বেঞ্চ এই ৩ মাসের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের রায়টা দিল। আচ্ছা, এই পুরো ঘটনায় রাজ্য সরকারেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। তো এই নিয়োগ আর মামলা নিয়ে তাদের স্ট্যান্ড পয়েন্টটা ঠিক কী? চলুন সেটাও একটু জেনে নেওয়া যাক। রাজ্য সরকার জানাচ্ছে যে ২০১৭ সালে ক্যাবিনেট আর ফিন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল নিয়েই ৪২৭ জন ভলেন্টিয়ার শিক্ষককে পার্মানেন্ট বা স্থায়ীকরণ করা হয়েছিল। আর এই যে ৩১৩ জন শিক্ষক যাদের নিয়ে এত কথা হচ্ছে, তারা আসলে ওই একই প্রসেসেরই অংশ ছিলেন, মানে যারা সেই সময় বাকি পড়ে গেছিলেন। এই ব্যাপারে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী আদালতে যা বলেছেন সেটা খুব ইন্টারেস্টিং। তিনি জানিয়েছেন যে নীতিগতভাবে রাজ্য সরকারও চায় যে এদের চাকরিটা স্থায়ী হোক, কিন্তু তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে এই নিয়ে এখনও ফাইনাল কোনো ডিসিশন হয়নি। তাহলে সব মিলিয়ে এখন পরিস্থিতিটা ঠিক কোথায় দাঁড়িয়ে? এই যে একটা স্বস্তি পাওয়া গেল, এটা কি পাকাপাকি, নাকি এর পরেও একটা বড় কিন্তু রয়ে যাচ্ছে? এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই স্বস্তিটা কিন্তু পার্মানেন্ট নয়, একদমই নয়। মনে রাখতে হবে, ডিভিশন বেঞ্চের এই স্টে অর্ডারটা কিন্তু মাত্র ৩ মাসের জন্য। এটা কোনো ফাইনাল সলিউশন নয়, জাস্ট একটা টেম্পোরারি ব্রেক। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি একটা খুব বড় প্রশ্ন রেখে। ৩ মাস পর যখন এই স্থগিতাদেশের মেয়াদ ফুরিয়ে যাবে, তখন কি হবে এই ৩১৩ জন শিক্ষকের? তাদের চাকরিটা কি শেষ পর্যন্ত টিকে যাবে, নাকি চাকরি বাতিলের সেই পুরনো নির্দেশটাই আবার ফিরে আসবে? এর উত্তরটা কিন্তু সময় বলে দেবে।